গল্পদূত প্রেজেন্টস কঙ্কালী তলার নিষেধ। লেখক অমিতাভ গঙ্গোপাধ্যায়। গল্পটি আমরা নিয়েছি নির্মল বুক এজেন্সি প্রকাশিত সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত ছুটির মেলা বইটি থেকে। আজকের নিবেদন কঙ্কালী তলার নিষেধ। প্রথম নজরেই গেস্ট হাউসটা পছন্দ হয়ে গেল অতন্দ্র আর শুভাগত। কলেজ বন্ধ থাকায় কদিনের ছুটিতে ওরা এসেছিল বোলপুর। হাওড়া থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস। 12:30টার মধ্যে বোলপুর। বাইরে ঝাঁ ঝাঁ করছে বৈশাখ মাসের কাঠ ফাটা রোদ্দুর। স্টেশন চত্বর থেকে রিক্সা ধরে ওরা পৌঁছে গেল ভুবনডাঙায়। চোখে পড়ল নির্জন গেস্ট হাউসটা। একটু তাকাতেই ডিয়ার পার্ক, অজস্র গাছপালায় ভরা ছায়া ছায়া পুরনো দিনের বাড়ি। দেখলেই মনটা যেন কেমন করে ওঠে। ভয় নয়, কেমন যেন একটা অস্পষ্ট কৌতূহল, যার কোনো মানে হয় না। দোতলায় পাশাপাশি দুটো ঘর, একতলাটা রান্নার জন্য বরাদ্দ। গাছপালার প্রাচুর্য থাকলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ব্যবস্থাপনা মন্দ নয়। দক্ষিণ খোলা চওড়া ঘরটার দুটো ফ্যান ছাড়াও রুম কুলারের ব্যবস্থা রয়েছে। বৃষ্টি এখনও নামেনি তেমন করে। কাঠফাটা রোদ্দুরে বাড়ি দেখে মোটামুটি স্বস্তি পেল ওরা। কেয়ারটেকার ভদ্রলোকের নাম অম্বিকাবাবু। মাছি গোঁফ এবং বিরল কেশের মাঝবয়সী ভদ্রলোক বেশ হাসি খুশি এবং আলাপ। সংসারে নিজের বলতে কেউ নেই। একমাত্র ভাইপো থাকে প্রান্তিক রেল স্টেশনের কাছে ভাড়া বাড়িতে। ছুটি ছাটায় মাঝে মাঝে একবেলার জন্য যান সেখানে। নইলে এই গেস্ট হাউসই ভদ্রলোকের ধ্যান জ্ঞান সব কিছু। একতলার একটা অপরিসর ঘরে থাকেন, বিস্তর বই পড়ার নেশা। এক কথায় সব কিছুই ব্যক্ত করলেন ভদ্রলোক। এই গেস্ট হাউসে আছেন প্রায় 5 বছর। অম্বিকাবাবু নিজের হাতেই ছোট্ট স্টোভে চা করলেন। ওদের দিকে এগিয়ে দিলেন 2 কাপ। তারপর নিজের চায়ের কাপে আরামের চুমুক দিয়ে বললেন, কদিন থাকবেন? কী প্রোগ্রাম আপনাদের বলুন দেখি। আপনি একটু বাতলে দিন না দাদা, এই প্রথমবার এলাম বোলপুরে। আপনার মতো একজন অভিজ্ঞ লোক থাকতে। হেসে বলল শুভাগত। এতটা ভ্যাবসা গরম আগে বুঝতে পারিনি। তা সত্যি। চায়ের কাপে শেষ চুমুক দিলেন অম্বিকাবাবু। গরমটা এবার অন্যবারের চেয়ে বেশি মনে হচ্ছে। কবে যে বৃষ্টি নামবে কে জানে। কাল বরং সকাল সকাল বেরিয়ে কঙ্কালীতলার কালী মন্দিরটা ঘুরে আসে। একেবারে জাগ্রত দেবী। অনেক গল্প গাছা গা হিম করা কাহিনী প্রচলিত আছে এই মন্দির নিয়ে। অনেকে বিশ্বাস করেন, অনেকে আবার অল্প বয়সে রক্ত গরমে উড়িয়ে দিতে চান। তবে ভাই, আমি কিন্তু বিশ্বাস করি এসব। গল্পের গন্ধ পেয়ে বক্তার পাশে ঘন হয়ে বসল 2 বন্ধু। বাইরে শেষ বিকেলের ছায়া তখন কালচে হয়ে উঠতে শুরু করেছে। অম্বিকাবাবু উঠে গিয়ে টিউবলাইটটা জ্বেলে দিলেন। বাগানে কোথাও যেন একটা অচেনা পোকা অদ্ভুত শব্দ করছে, কেমন ঘোর লাগা ঘুমের আমেজের মতো শব্দটা। অতন্দ্রর হঠাৎ খেয়াল হলো ওদের পাশের ঘরটায় মস্ত তালা ঝুলছে। আজকে রাতের মতো ওরাই গেস্ট হাউসের একমাত্র বাসিন্দা। বিড়ি ধরিয়ে একমুখ ধোঁয়া ছাড়লেন অম্বিকাবাবু। যে কথা বলছিলাম, কঙ্কালীতলার কালী মন্দিরে গিয়ে কেউ মিথ্যে বলতে সাহস করে না। দেবীর এক অলৌকিক প্রভাব রয়েছে মন্দিরে। মিথ্যে বলে নাকি অনিবার্য অভিশাপ নেমে আসে, যার ফলে অকাল মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে। এর অনেক নজিরও আছে মন্দিরের বহু বছরের ইতিহাসে। অকাল ব্যাধি আর আকস্মিক দুর্ঘটনায় মারা গেছে বহু মানুষ। কেউ বা চিরজীবনের মতো বিকলাঙ্গ হয়ে গেছে। এসব জটিল প্রশ্নের উত্তর মেলে না। শুধু পাপি তাপি মানুষের চোখ মুখে ফুটে ওঠে অবিশ্বাস্য ভয় আর আতঙ্ক। এই হচ্ছে মোটামুটি কঙ্কালীতলার মন্দিরের ইতিহাস আর জনশ্রুতি। শুদ্ধ চিত্তে পবিত্র মন নিয়ে সেখানে যেতে হয়।
অবিশ্বাসীর ঠাঁই নেই। একটু থেমে অম্বিকাবাবু বললেন, গেস্ট হাউসের পাশেই আমার পরিচিত একটি ছেলে অটো রিক্সা চালায়। ওর নাম রাজু। যদি বলেন তো আপনাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিই। কাল ভোরবেলায় বেরিয়ে পড়বেন ওর অটোতে। টাকা পয়সা আমি ঠিক করে দেব। ডিয়ার পার্ক থেকে মন্দিরের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। আশা করি জার্নিটা আপনাদের পছন্দ হবে। রাজু ড্রাইভারের অটো স্ট্যান্ড পাশে। একটু আগেই সিউড়ি থেকে ট্রিপ দিয়ে ফিরেছে। শক্ত সমর্থ চেহারা, বয়স খুব বেশি নয়। অম্বিকাবাবুর অনুরোধে এক কথায় রাজি হয়ে গেল। টাকার অঙ্কটাও এমন কিছু বেশি নয়। দু বন্ধু কিছু টাকা অগ্রিম ধরিয়ে দিল। সকাল 7টার মধ্যে রাজু তার গাড়ি নিয়ে ওদের এসে ডাকবে। ফেরার পথে খেয়ায় ঘুরে আসবে ওরা। বিকেলবেলা উত্তরায়ণের মিউজিয়াম। ওদের সঙ্গে রাস্তায় বেরোলেন অম্বিকাবাবু। পথে যেতে যেতে বললেন, ছেলেটার সবই ভালো, কিন্তু ইদানিং 2-1টা বদ নেশা ধরেছে। অনেক বকাঝকা করেও শোধরাতে পারছি না। অথচ আমাকে খুব মানে। বিয়ে থা করেনি এখনো, কাঁচা পয়সা উড়িয়ে দিচ্ছে নানাভাবে। আপনারা আবার ভুল করেও যেন জ্ঞান দিতে যাবেন না, দারুণ রেগে যায়। অম্বিকাবাবু বাঁ দিকে একটা বড়সড় স্টেশনারি দোকানে ঢুকে পড়লেন। ওরা আর সময় নষ্ট না করে চলল বাজারের দিকে। দুপাশে সারি সারি ঝুপপুস মহাবৃক্ষের জটলা। আকাশে তারা নেই। মেঘ করেছে কি ওরা ঠিক বুঝতে পারল না। ডান পাশের একটা মস্ত বাগানওয়ালা বাড়িতে উজ্জ্বল আলো জ্বলছে। গেটের সামনে পাহারাদার স্থানীয় লোকের মুখ থেকে জানল ওটাই অমর্ত্য সেনের বসত বাড়ি। সকালবেলা ঠিক সময়ে রাজু গাড়ি নিয়ে এলো। ওর ভালো নাম রাজীব। দুই বন্ধু তৈরি হয়েছিল। বোলপুরের ঘিঞ্জি বাজার এলাকাটা পেরিয়ে এসে অটো স্পিড বাড়ায়। দুপাশে বিস্তীর্ণ মাঠ, এবড়ো খেবড়ো অসমতল। এদিকটায় জনবসতি কম। সরু সিঁথির মতো পিচের রাস্তা উঁচু নিচু হয়ে চলে গেছে কঙ্কালীতলার দিকে। এদিকে ওদিকে উঠেছে নতুন বাড়ি। কোথাও সুদৃশ্য কেতাদুরস্থ হোটেলের শেষ পর্যায়ে দুরন্ত কাজ চলছে। ঢালাই মেশিনের ঘূর্ণমান যন্ত্রের বিরামহীন শব্দ কানে আসে। অটো চালাতে চালাতে রাজু বলে, গত কয়েক বছরে এই জায়গাটার হাল হরিকট পাল্টে গেছে। হোটেলের ব্যবসা এখন 1 নম্বরের ব্যবসা। ব্যাঙের ছাতার মতোই রাত্রি রাত্রি হোটেল গজিয়ে উঠছে। তাছাড়া মালিকানা ভিত্তিক ফ্ল্যাটও তৈরি হচ্ছে প্রচুর। আমার হাতে যদি মালগুলি থাকতো তবে। আফসোসের সুর রাজুর গলে। রাস্তার একপাশে লিজ নেওয়া দীর্ঘ আমের বাগান। এবার আমের ফলনও হয় না বেশি। প্রান্তিক রেল স্টেশনটা পেরিয়ে আসার পর রাজু বলে, আগামীকাল পুজোর ভালো যোগ আছে। আর একবার আসবেন নাকি স্যার? তবে আসতে হবে সন্ধ্যেবেলা। বিশেষ এক পুজো হয়। তাছাড়া কালকে ঘোর অমাবস্যা। দেবীর কাছে মানত করে দেখতে পারেন। হয়তো ইচ্ছে চলেও যেতে পারে। আমি তো চাই রাশি রাশি টাকা। এই অটো বিক্রি করে দিয়ে একটা জব্বর ব্যবসা করার মতলব আছে। কিন্তু দেবী মা শুনছেন কোথা বলেই হা হা করে দাঁত ভাঙা হাসিতে ফেটে পড়ল রাজু। দূরে দূরে কতকটা নিঃসঙ্গ তাল গাছ সিলুটের মতো রেখে আছে। মাঝে মাঝে ছড়ানো ছিটানো কিছু সবুজের ক্ষেত, শ্যালো পাম্পের বিরামহীন যান্ত্রিক শব্দ। রাজু ঘাড় ফিরিয়ে বলে, আমরা প্রায় এসে গেছি স্যার কঙ্কালীতলায়। রাস্তাটা ঘুরে বাঁদিকে চলে গেছে অনেকটা। রাস্তার শেষ সীমানায় কালী মন্দির। সামনে অস্থায়ী ছোট চালাঘর থেকে ওরা পুজোর ডালি কেনে, জবা ফুলের মালা আর অন্য সব টুকিটাকি। মন্দিরের কিছু ফটোও কেনে ওরা। অতন্দ্র দাম মিটিয়ে বলে, পূজারীর দক্ষিণা কিন্তু তুই দিবি, ফাঁকি দেওয়া চলবে না। ওকে বস। হাসতে হাসতে বলে শুভাগত। কিছুদিন আগে একটা বড় মেলা বসেছিল মন্দির প্রাঙ্গণে। এখনও 2-4টে শূন্য তাঁবু আর ছাউনি রয়ে গেছে। ছোট্ট মন্দির, পরিষ্কার তকতকে বারান্দা, ভেতরে পুজোর আয়োজন। এই মন্দিরের বৈশিষ্ট্য হলো এখানে কোনো মূর্তি বা বিগ্রহ নেই। দেবীর ফটো দিয়ে পুজোর কাজ চলে। শিবের ঘরণী সতীমার কঙ্কাল পড়েছিল এইখানে। সেই থেকেই পৌরাণিক মতে নাম হয়েছে কঙ্কালীতলা।
পুজোর শেষ হয়ে যাওয়ার পরে প্রসাদী ফুল আর ডালি নিয়ে বেরিয়ে আসে। এতক্ষণে পরিতৃপ্ত। পূজারীর কাছে গিয়ে শুনে নিয়েছে আগামীকাল সন্ধ্যাবেলা বিশেষ একটা যোগ আছে, মন্দিরে পুজোর আলাদা একটা আয়োজন হবে। শুভাগত বলে, কিরে আসবি নাকি? রাজুকে তাহলে বলে রাখি। একটু আগেই কাছে পিঠে ঘুরঘুর করছিল রাজা, এই মুহূর্তে তাকে আর দেখা গেল না। শুভাগত বলে, ছেলেটার বোধ হয় ঠাকুর দেবতায় সেরকম ভক্তি বিশ্বাস নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজও বাড়তে শুরু করেছে। ঘড়ির কাঁটায় 11টা ছুঁইছ। এদিকে রাজু কোথায় অন্তর্ধান করেছে ওরা বুঝেই পেল না। কী পেয়েছে মন্দ নয়। মন্দিরের পেছনের শীর্ণ কোপাই নদী আর মহা শ্মশানটা ঘুরে এসেছে ইতিমধ্যে। সামনে একটা ছোট্ট মিষ্টির দোকান। রাজু হাজির হয়েছে ইতিমধ্যে। কোথায় যে উধাও হয়ে গেছিল ছেলেটা। খাওয়া দাওয়ার পর দাম মেটাতে গিয়েই বিপত্তি। হিপ পকেটের পার্সটা খুঁজে পায় না শুভাগত। কি সর্বনাশ! তবে কি পড়ে গেল কোথাও? বেশ কিছু টাকা ছাড়াও ওর হাতের সোনার আংটিটা খুলে রেখেছিল পার্সের মধ্যে। তার দামও নেহাত কম নয়। রাজু ওদের সঙ্গে খেতে বসেছিল। ব্যাপারটা বুঝতে পেরে উদ্বিগ্ন গলায় বলে, কোথাও পড়ে গেছে বোধ হয়। অনেক টাকা ছিল স্যার, আমি কি একবার খুঁজে দেখবো? শুভাগত প্রায় ভেঙে পড়ে হতাশায়। সব মিলিয়ে কয়েক হাজার টাকার ধাক্কা। সোনার আংটিটা ওর উপনয়নে বাবার দেওয়া। বাবা আজ আর নেই। সব কিছু কেমন বানচাল হয়ে গেল। পথে ওরা আর তো নামেনি কোথাও। তবে কোথায় হারালো মানিব্যাগটা? রাজু তো ওদের সঙ্গে সঙ্গে ছিল, সেও তো কিছু দেখতে পায়নি। শেষে কঙ্কালীতলার মন্দিরে এসে এতটা আর্থিক ক্ষতি হলো। শুভাগত মুখ চোখ কেমন বিবর্ণ পাণ্ডুর হয়ে যাচ্ছিল। ফেরার পথে অটো রিকশায় একটিও কথা বলেনি সে। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো ওর মাথায় ঝাঁকি দিয়ে উঠেছিল একটা সন্দেহ। রাজু নেয়নি তো? হঠাৎ এতগুলো টাকা দেখে লোভ সামলাতে পারেনি। ডিয়ার পার্কের কাছে ওদের নামিয়ে দিয়ে রাজু তার গাড়ি ঘুরিয়ে নিল। ভালো একটা ট্রিপ আছে ওর দুপুরবেলায়। ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। পরদিন সন্ধ্যাবেলায় এসে ও তাদের নিয়ে যাবে কঙ্কালীতলার মন্দিরে অমাবস্যা রাতের বিশেষ পুজো দেখার জন্য। ক্লান্ত বিধ্বস্ত শুভাগত আর কথা বাড়ায় না। দুর্ঘটনার খবরটা পেল ওরা পরদিন দুপুর নাগাদ। অম্বিকাবাবু ভাইপোর ওখানে গিয়েছিলেন কি একটা কাজে। ভয়ঙ্কর খবরটা তিনিই শুনে এসেছেন। ঘটনাস্থলে যাবার মতো মানসিক পরিস্থিতি তার ছিল না। ভয়ে আর বিস্ময়ে থ হয়ে গেল দু বন্ধু। এমনটা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। একটু বেশি রাতের দিকেই নাকি দুর্ঘটনাটা ঘটেছে। আকস্মিক সেই দুর্ঘটনায় রাজু নাকি মারা গেছে সঙ্গে সঙ্গে। অটো রিকশাটা ওর ভেঙে চুরে তুবড়ে গেছে। রাত তখন একেবারে শুনশান, প্রায় 12টার কাছাকাছি। অটো নিয়ে ফিরছিল রাজু। প্রান্তিক স্টেশনের নিরিবিলি রেলগেটটা যে কোনো কারণেই হোক বন্ধ ছিল না। খোলা গেট পেরিয়ে লাইনে উঠে আসা মাত্রই কোত্থেকে একটা রেল ইঞ্জিন এসে ধাক্কা মারে ওর অটো রিকশায়। সঙ্গে সঙ্গেই নাকি ছিঁড়ে ছুঁড়ে তালগোল পাকিয়ে যায়। ওর শরীরটাকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছিল না। ঘটনার আকস্মিকতায় যেন কথাই বলতে পারছিলেন না অম্বিকাবাবু। এত দিনের চেনা পরিচিত ছেলেটার এমন মর্মান্তিক পরিণতি হবে কেই বা ভাবতে পেরেছিল। প্রথমে ওরা ভাবলো আজকের কঙ্কালীতলার প্রোগ্রামটা বাতিল করে দেবে। এমন একটা ঘটনার কথা শোনার পরেও যাবার ইচ্ছা আর থাকে না। কিন্তু বিকেলবেলার দিকে মত পাল্টাল ওরা। কালকেই যখন ওরা কলকাতায় ফিরে যাচ্ছে, তখন আজকের বিকেলটা নষ্ট করে আর কী লাভ হবে? কবে আবার এদিকটায় আসা হবে কে জানে। কঙ্কালীতলার মন্দির যেন তীব্রভাবে টানছিল ওদের। সন্ধে নাগাদ আবার ওরা পৌঁছে গেল কঙ্কালীতলায়, অন্য একটা অটো রিকশায় ভাড়া করে। আসার পথে অটো চালকের সঙ্গে সংক্ষিপ্ত কথাবার্তা হচ্ছিল ওদের। রাজুকে সে ভালোই চেনে, তবে ইদানিং নাকি কী সব বদখেয়াল চেপেছিল রাজুর মাথায়। কী সব ব্যবসা করার জন্য একেবারে ক্ষেপে উঠেছিল। কীভাবে আরও টাকা রোজগার করা যায় এটাই ছিল ওর একমাত্র চিন্তা। নেশা ভাঙ এসব কিছু বদখেয়াল তার মাথায় চেপেছিল। তবে
এভাবে দুর্ঘটনায় মৃত্যু সবার কাছেই খুব রহস্যময় মনে হয়েছিল। প্রান্তিক স্টেশন পেরিয়ে আসার সময় লাইনের খানিকটা তফাতে ভাঙাচোরা তালগোল পাকিয়ে যাওয়া অটোরিকশার কিয়দাংশ চোখে পড়ল ওদের। পুলিশ এখনো নিয়ে যায়নি ঘটনাস্থল থেকে। এই অটোতেই তারা কঙ্কালীতলায় গিয়েছিল। তারপর আংটি শুদ্ধ টাকার ব্যাগ হারানো, গা কেমন ছমছম করে। পুজো শেষ হতে বেশ রাত হয়ে গেল। বলিও হলো পরপর কয়েকটা। বেশিরভাগ লোকই সম্ভবত স্থানীয়। দু একজন বিদেশি টুরিস্টও চোখে পড়ল ওদের। কৌতূহলবশত হয়তো এসেছে ওরা। মন্দির চত্বরে কিছুটা জনশূন্য হয়ে এলে ওরা বেরিয়ে এসে অটো রিক্সা খোঁজ করল। এতক্ষণ রাজুর কথা মনে পড়েনি ওদের, কিন্তু এবার ওদের গাড়িটা স্টার্ট নেবার পরেই রাজুর ভয়ঙ্কর মৃত্যুর ঘটনাটা মনে পড়ল আবার। অম্বিকাবাবু দুঃখ করে বলেছিলেন, কয়েক বছর ধরে গাড়ি চালাচ্ছিল, কোনোদিন একটা সামান্য ধাক্কা পর্যন্ত লাগায়নি অন্য গাড়ির সঙ্গে। চোখ বুজে ওঠা যেত রাজুর অটোতে। হঠাৎ কি করে যে এমন একটা ঘটনা ঘটে গেল আমি ভাবতেই পারছি না। সত্যিই তো, কি করে ঘটলো এমন একটা ঘটনা? কিছু কি সেই মুহূর্তে ভর করেছিল রাজেনের ওপর, কিংবা কোনো অভিশাপ, কোনো সংস্কারের কুহক মায়া? শুভাগতর মুখটা যেন ফ্যাকাশে হয়ে এলো অন্ধকারে। সে তো শুধু সন্দেহই করেছিল সেই মুহূর্তে, আর তো কিছুই ভাবেনি। কঙ্কালীতলার মন্দিরের কোনো অলঙ্ঘ নির্দেশ কাজ করেছিল, তবে কি? ঠান্ডা একটা বরফ গলা স্রোত যেন বয়ে গেল বুকের মধ্যে দিয়ে। গাড়ির অন্ধকারে একপাশে কেমন বিহবল আর সন্তস্ত্র হয়ে গুটিয়ে বসল সে। আজ আকাশ মিশকালো স্লেটের মতোই থমথমে। কোথাও যেন কিছু নজরে পড়ছে না। কে জানে রাতের দিকে বৃষ্টি নামবে কিনা। সনসন করে দুপাশে হাওয়া কেটে ওদের গাড়ি ছুটেছিল শহরের দিকে। নিকষ কালো অন্ধকারের ভারী চাদরের মুখ বুজে থাকা ধু ধু রিক্ত মাঠ। প্রাগৈতিহাসিক অন্ধকারের ভারী স্তূপ হয়ে দাঁড়িয়ে রয়েছে নিঃশব্দ আমবাগান। কোথাও এক ফোঁটা আলোর চিহ্ন মাত্র নেই, যেন নিদালির এক অপ্রতিরোধ্য কুহক মায়ায় ডুবে আছে চরাচর। রাজুর দুর্ঘটনার কথা আবার মনে পড়ল। তারপরই অদ্ভুত একটা শব্দ শুনতে পেল শুভাগত। তাদের চলমান গাড়ির শব্দ ছাপিয়ে অন্য ধরনের কি যেন একটা শব্দ, যেন লক্ষ অযুত ঝিঝি পোকার বিরামহীন ডাকের মতো। চারপাশের ধ্বনিহীন শূন্য চরাচর ভরে উঠতে লাগলো সেই বিচিত্র শব্দে। যেন ক্রমশই আরো জোরালো, আরো তীক্ষ্ণ হয়ে উঠেছে সেই অলৌকিক ধ্বনি। যেন কানের পর্দা ফেটে যাবে একটু হলে। অসুস্থ অবস্থায় শুভাগত অটোর লোকটিকে জিজ্ঞাসা করল, একটা শব্দ শুনতে পাচ্ছ না ভাই? ক্রমশ জোরালো হয়ে উঠছে। লোকটা অবাক গলায় বলে ওঠে, শব্দ? কিসের শব্দ দাদা? আমি তো অন্য কিছুই শুনতে পাচ্ছি না। সন্দেহের দৃষ্টিতে তার দিকে একবার তাকায় লোকটা। শুভাগত শুধু অসহায়ভাবে কান দুটো চেপে ধরে। অকস্মাৎ ইঞ্জিনের শব্দ বন্ধ হয়ে তীব্র ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় গাড়িটা। সামনে খানিকটা এগোলে রেল লাইন। ডান দিকে অল্প কিছুটা তাকাতে ঝাপসা ছবির মতোই প্রান্তিক রেল স্টেশন। লেভেল ক্রসিংয়ের গেট দুটো আজও টান টান করে খোলা। ওদের গাড়িটা দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে, যেন এখনই যে কোনো মুহূর্তে একটা ভয়ঙ্কর রক্ত জল করা ঘটনা ঘটে যাবে। অন্ধকারে চোখের দৃষ্টি আর কিছুটা ধাতস্থ হয়ে এলে দু বন্ধু অস্ফুট একটা শব্দ করে মুখ দিয়ে। কে যেন দাঁড়িয়ে আছে না অন্ধকারের মধ্যে, একেবারে রেল লাইনের ওপরে। সে সরে না গেলে এক পাও এগোতে পারবে না ওদের অটো রিক্সা। কিন্তু কে লোকটা? এমন নির্জন অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে আছে কেন? কি মতলব ওর? ওদের গলা শুকিয়ে আসতে থাকে। ওদের নিঃশ্বাস বুঝি বন্ধ হয়ে যাবে।
কেন লোকটা এইভাবে ভয় দেখাচ্ছে ওদের? অন্ধকারে মানুষটা এবার বুঝি একটু নড়ে ওঠে। প্রসারিত দুহাতে অন্ধকার ছাড়াতে ছাড়াতে যেন টলমল পায়ে এগিয়ে আসছে। মেঘের কণা ছেড়ে এবার লাফিয়ে ওঠে তেজস্ক্রিয় বিদ্যুৎ, আর সেই ক্ষণপ্রভ আলোয় এক মুহূর্তে যেন চেনা যায় লোকটা। রাজু ড্রাইভার। ও কেন মৃত্যুর অতল গহ্বর থেকে উঠে এলো? তীব্র আতঙ্কে চিৎকার করে ওঠে ওরা। অন্ধকারের প্রেত ছায়া দাঁড়ায় না। হাতে ওর কি যেন একটা জিনিস ধরা। অবিন্যস্ত পায়ে ওদের ছাড়িয়ে কোনো সুদূর অন্ধকারের দিকে হেঁটে যায় সেই মূর্তি। ধপ করে কি যেন একটা বস্তু পড়ে যায় শুভাগতর ঠিক পায়ের কাছে। অদ্ভুত বিজাতীয় একটা গন্ধে ভরে ওঠে চারপাশ। ছায়া অবয়ব ততক্ষণে মিলিয়ে গেছে গাঢ় অন্ধকারে। পেন্সিল টর্চের আবছা আলোয় জিনিসটা এবার হাতে তোলে শুভাগত। দেখা দেখি কাছে ঝুঁকে আসে অতন্দ্র। চিনতে ভুল হয় না, ওদের সেই পার্সটা, শুভাগতর হারিয়ে যাওয়া টাকার ব্যাগটা। ত্রস্ত হাতে ভেতরের খাপটা খুলতেই ঝিকিয়ে ওঠে সোনার আংটিটা। কিছুই খোয়া যায়নি তাহলে। সে নিয়েছিল ভুল করে লোভের বশে। সে ফিরিয়ে দিয়ে গেছে সব কিছু অন্ধকারের আড়াল থেকে, কিন্তু নিজে আর ফিরতে পারেনি সে। অন্য এক অদেখা জগতের কুহক রহস্য থাবা বসিয়েছে জীবনের উপর। এ কি কঙ্কালী দেবীর অভিশাপ, যা বছরের পর বছর এইভাবে উদ্যত খাঁড়ার মতো নেমে আসছে অন্যায়কারী মানুষের উপর? ওরা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। অন্ধকারের মধ্যে দীর্ঘশ্বাস পড়ে ওদের। কার জন্য বুঝি ওরাও জানে না। আজকের গল্প পাঠিয়েছিলাম আমি, মাধব প্রসাদ আচার্য। এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।